ভৌতিক আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এসে গেছি আরও একটি নতুন পর্বে। আজকের এপিসোডটি 11 নম্বর এপিসোড, এবং এই এপিসোডে যে ঘটনাটি থাকছে সেটি গত এপিসোডের পরবর্তী অংশ। যদি তোমরা এর আগের অংশটি এখনও না দেখে থাকো তাহলে তোমরা সেই অংশটি দেখে আসতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো অডিয়েন্সদের মধ্যে যদি কেউ নিজেদের কোনো সত্য ভৌতিক ঘটনা অথবা কালেক্ট করা কোনো সত্য ভৌতিক ঘটনা কিংবা নিজেদের কোনো লেখা গল্প আমাদেরকে পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশানে আমাদের ইমেল দেওয়া রইল। তোমরা সেখান থেকে খুব সহজে আমাদের ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা পাঠে আমি হাসান এবং সাউন্ড এফেক্ট ও এডিটিংয়ে আলিউল নাদাব। শুরু হচ্ছে আজকের ঘটনা। মিলি যেই বিছানা থেকে উঠতে যাবে দেখলো অনিক তার ঘরের দরজায় দাঁড়িয়ে রয়েছে। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছু একটা বলতে এসেছে। মিলি প্রশ্ন করলো, কিরে কিছু বলবি? অনিক ধীরে ধীরে মিলির বিছানায় এসে বসে। আমতা আমতা করে বলে, আপু একটা কথা কিছুদিন ধরেই তোমাকে বলবো ভাবছি, কিন্তু কথাটা বেশ অদ্ভুত, তাই কথাটা বলে উঠতে পারছি না। কয়েকদিন ধরেই হঠাৎ মাঝরাতে হাড় কামড়ে খাওয়ার মতো কটমট শব্দ শুনে আমার ঘুম ভাঙে। শব্দটা আসে তোমার ঘর থেকে। আমি ধীরে ধীরে তোমার ঘরে আসি, আলো জ্বালায়। এরপর কি হয় সকালে আমার মনে থাকে না। বিষয়টা কি স্বপ্ন নাকি বাস্তব এটাই বুঝতে পারছি না। অনেকের কথা শুনে মিলির ভেতরে বেশ চমকে ওঠে, তবে বাহিরে তা প্রকাশ করে না। মিলির সাথেও যে ঠিক একই রকম ঘটনা ঘটে এটা সে অনেককে জানাতে চাচ্ছে না। তাহলে মিলির মতো অনেকও বিষয়টা নিয়ে গভীর চিন্তায় জড়িয়ে যাবে। মিলি মুখে কিছুটা বিদ্রূপের হাসি ফুটিয়ে অনেককে বলে, কি যাতা বলছিস? আমার ঘর থেকে ওরকম শব্দ আসবে কেন? তুই স্বপ্ন দেখেছিস, না হলে বাকি অর্ধেক ঘটনা মনে থাকবে না কেন? অনেক একমত পোষণ করলো এবং ঘর থেকে বের হয়ে গেল। মিলির চিন্তা কিছুতেই কাটছে না। ঘটনাটা মোটেও স্বাভাবিক কিছু না। এটা স্বপ্ন হোক বা বাস্তব, এর পেছনে একটা বড় রহস্য রয়েছে। মিলি হাত মুখ ধুয়ে সকালের নাস্তা শেষ করে তার ঘরে আসে। ঘরের জানালা ঘেঁষে দাঁড়িয়ে রাতের ঘটনাটা নিয়ে গভীর চিন্তায় ডুবে যায় সে। হাতে একটা কলম ছিল তার, অন্যমনস্ক হয়ে এটাই কামড়াচ্ছিল সে। হঠাৎ হাত ফসকে কলমটা জানলা দিয়ে বাইরে পড়ে যায়। কলমটা মিলির অনেক পছন্দের ছিল। মিলি দ্রুত ঘর থেকে বের হয়ে বাড়ির পেছনে জানালার পাশটাতেই গেল কলমটা আনতে। মিলি মাথা নিচু করে যেই কলমটা তুলতে যাবে দেখলো কলমটার পাশে একটা গুলটি করা কাগজ পড়ে রয়েছে। মিলি স্বাভাবিকভাবেই কলমটার সাথে কাগজটাও তুলে নিল। কাগজটা খুলল কিসের কাগজ দেখতে। কাগজটাতে যা লেখা রয়েছে তা পড়ে মিলি স্তম্ভিত হয়ে গেল। তার চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। কাগজটিতে লেখা, এখন মধ্যরাত, ঘড়িতে 3:21 বাজে, আমি অনিকের ঘরে যাচ্ছি। এই লেখাটাই তো সে গত রাতে লিখেছিল। তার মানে রাতে ওই ঘটনাটা মিথ্যা বা স্বপ্ন না। তার ভাই অনিকের সাথেও একই ঘটনা ঘটে, এটাও সত্য। রহস্য ক্রমশ জট পাকিয়ে যাচ্ছে মিলির কাছে। তাদের সাথে হঠাৎ করে এমন কেন হবে? মিলির এখন কিছু করার আছে কি না সে বুঝতে পারছে না। অনিককে বললে অনিকও সমাধান করতে পারবে না বিষয়টা, উল্টে সেও আরও ধাঁধায় পড়ে যাবে। মিলি বেশ দুশ্চিন্তাগ্রস্ত মুখ নিয়ে বিশ্ববিদ্যালয়ে গেল। মিলিদের ক্লাস শুরু হয়েছে অনেক আগে থেকেই। মিলি ক্লাসে যায়নি, মাঠের ঘাসের উপর উদাসীন হয়ে চুপচাপ বসে রয়েছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে তার চোখ চেপে ধরল। বলতো আমি কে? দেখি তোর কণ্ঠ শুনে মানুষ চেনার ক্ষমতা কত। মিলি বেশ চমকে উঠে বলল, মিথিলা তুই? বলেই তার চোখ থেকে মিথিলার হাত সরিয়ে নিল। মিথিলাকে জড়িয়ে ধরল। মিলি বেশ উত্তেজিত হয়ে মিথিলাকে বলল, তুই কয় মাস পর আজ ক্যাম্পাসে এলি? বেশি দিন তো হয়নি, মাত্র 6 মাস। এটা মাত্র? তোর বাসা থেকে কিছু বলে না? বাড়ি থেকে বের করে দিয়েছে 6 মাস আগেই। এখন ওই আত্মীয় স্বজনের বাড়িতে বেরিয়ে নানান জায়গায় ঘুরে সময় কাটাচ্ছি। মানে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে কেন? জাদুবিদ্যা চর্চা করছি, কালো জাদু। পরিবারের কাছে ধরা পড়ে গেলাম।
তাই তাদের ধারণা আমি ডাইনি হয়ে যাচ্ছি এবং পরামর্শ করে বাড়ি থেকে বের করে দিল। কালো জাদু মানে? শয়তানের উপাসনা। তার মানে তুই শয়তানের পুজো করিস? ছি ছি, আমি ওসব করি না। তবে আমি যখন স্কুলে পড়ি তখন থেকে এই বিদ্যার প্রতি আমার তীব্র নেশা কাজ করত। তাই এই বিদ্যা নিয়ে দীর্ঘ একটা গবেষণা করেছি। অনেকগুলো ডাকিনী বিদ্যা, কালো জাদু বিদ্যার পুস্তিকা পড়েছি। অনেক তান্ত্রিকের সাথে আশ্রমে সময়ও কাটিয়েছি। এই পৃথিবীতে অনেক বড় বড় শয়তান পূজারী রয়েছে। এরা প্রকাশ্যে শয়তানের পূজা করে না বলে এই বিষয়ে আমাদের কোনোই ধারণা নেই, অথচ তাদের জন্য আমাদের অনেক দুর্ভোগ পোয়াতে হয়। তারা অনেক নিষ্পাপ আত্মাকে ফাঁদে ফেলে শয়তানের কাছে বিক্রি করে, নিজেদেরকেও উৎসর্গ করে শয়তানের কাছে। আমি মূলত এদের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি। কালো জাদু দিয়ে শয়তান যেমন তার পূজারীদের দিয়ে বই রচনা করিয়েছে, আমিও তেমন গবেষণা করে এই জাদুর বিপরীতে একটা বই লিখব, যেই বইটা পড়ে মানুষ কালো জাদু ও শয়তানের মায়া থেকে বাঁচতে পারবে। বই? কি বই? বইটা লেখা প্রায় শেষ, দীর্ঘ অনেক বছরের গবেষণা। বইয়ের নাম এখনও ঠিক করিনি, তবে তারা রাতের সন্তান নামটা মাথায় ঘুরপাক খাচ্ছে। বাহ, এত কিছু নিয়ে গবেষণা করলি কবে? কলেজ থেকে শুরু করেছি। বিভিন্ন কাজিনদের ম্যানেজ করে তাদের দিয়ে বিষয় মিথ্যা কথা বলতাম। সেই সময়টাতে বিভিন্ন তান্ত্রিক বা কালো জাদুদের সঙ্গে কাটাতাম। তাদেরকে সন্তুষ্ট করে এই বিদ্যার দুর্বলতা, গোপনীয়তা সব জেনে নিতাম। অনেক গোপন বইও তাদের থেকে নিতাম, সেইগুলো বাড়িতে নিয়ে পড়তাম। তবে আমি শয়তানের উপাসক না, আমি এসব একটা ভালো উদ্দেশ্য নিয়ে করে এসেছি। এখন আমি শয়তানের উপস্থিতি অনুভব করতে পারি। 6 মাস আগেও এক নতুন বড় কালো জাদুকরের আশ্রমে গিয়েছিলাম। তারা কোনো একটা বইয়ের মাধ্যমে লুসিফারকে পৃথিবীতে আনার প্ল্যান করছিল। আফসোস, বাসায় তখন আমার সব তথ্য ফাঁস হয়ে যায়। আশ্রম থেকে মামারা আমাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে কালো জাদুর সব বই তারা খুঁজে পায় এবং আমাকে ডাইনি জাদুকর বলে বাড়ি থেকে বের করে দেয়। তুই শয়তানকে বিশ্বাস করিস? কেন করব না? ঈশ্বর যেমন সত্য, শয়তানও তেমন সত্য। ঈশ্বর হয়তো আমাদের শয়তানের বিষয়ে সতর্ক করেছেন। শয়তান ধ্বংস হবে, কিন্তু ঈশ্বর অবিনশ্বর। বাদ দে, শয়তানের কথা শুনতে ভালো লাগছে না, অন্য কিছু বল। এখন তাহলে কি করবি? সেটাই ভাবছি। কিছুদিনের জন্য থাকার মতো একটা জায়গা খুঁজছি। আমাদের বিশাল বাড়ি, থাকি কেবল 4 জন। তুই চাইলে আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতে পারিস। দেখ, বাঙালি রীতি হিসেবে আমার প্রথম প্রস্তাব না করা উচিত, কিন্তু আমার আর কোনো উপায় নেই। তাই নির্লজ্জের মতো তোর প্রস্তাবে রাজি হলাম। মিলি এবং মিথিলা হাসতে হাসতে গল্প করতে করতে তাদের বাড়ির দিকে এগিয়ে গেল। মিথিলা মেয়েটির সাথে মিলির পরিচয় সেই ভার্সিটির প্রথম দিন থেকেই। মিথিলা মেয়েটি অনিয়মিত ক্লাসে আসে এবং কারোর সাথে মেশে না। মিলির সাথে এত ভাব কী করে হলো এটা মিথিলাও জানে না, তবে মিথিলাকে মিলি অসম্ভব রকমের পছন্দ করে। মিথিলা মেয়েটি মুগ্ধ হওয়ার মতোই একটা মেয়ে এবং একটা রহস্য জাল দিয়ে নিজেকে সর্বদা আবৃত করে রাখে। মিলি মনে মনে সিদ্ধান্ত নেয় বাড়িতে পৌঁছলে রাতে পুরো ঘটনাটা সে মিথিলাকে খুলে বলবে। মিলি বাড়িতে ফিরে দেখে ঘর বাইরে থেকে তালা দেওয়া। যদিও এই তালার চাবি মিলির কাছে আছে, তবুও মিলি চিন্তা হয় বাড়ির সবাই গেল কোথায়। সে ভার্সিটি যাওয়ার আগে দেখেছে অনেক, তার মা এবং বাবা 3 জনই বাড়িতে। অনেক কোনো এক অজানা কারণে নিয়মিত কলেজ কামাই দিচ্ছে। বাবা আজ ঠান্ডা জ্বরের কারণে অফিস যায়নি। তাহলে এখন সবাই কোথায়? মিলি তালা খুলে মিথিলাকে নিয়ে বাড়িতে ঢোকে। বাড়িতে ঢুকতেই মিথিলার হাবভাব কেমন যেন বদলে গেল। সে কুকুরের মতো মিলির গা শুকতে শুরু করলো। মিলি বেশ ভয় পেয়ে গেল। মিথিলা এবার কুকুরের মতো মেঝে শুকে শুকে অনিকের ঘরের দিকে চলে গেল। মিলিও গভীর বিস্ময়ে তার পিছু পিছু ছুটল। অনিকের ঘরে গিয়ে মিথিলা ঘরের মাঝখানে কয়েকটা পাক দেয়, কুকুরের মতো নাক ছিটকায়। এরপর মিলিকে বলে, এই ঘরে কে থাকে রে? মিলি কিছুই বুঝতে না পেরে আমতা আমতা করে বলে, আমার ছোট ভাই থাকে, এবার কলেজে পড়ে। মিথিলা কথাটা শুনে একটা বিদঘুটে হাসি দেয় আর জানতে চায়, তোর বাড়ির বাকি সবাই কোথায়? মিলি আবার সেই আগের চিন্তায় ফিরে আসে। আসলেই তো, বাকি সবাই কোথায়? মিলি অনিককে কল দেয়।
প্রথমবার অনেক কলটা ধরে না, দ্বিতীয়বারে কল ধরতেই হ্যালো হ্যালো অনিক, কোথায় তুই? আপু আমি হাসপাতালে, তোমাকে একবার। হাসপাতালে মানে? কেন, কি হয়েছে? আপু তুমি হাসপাতালে চলে আসো, আমি কিছুই বুঝতে পারছি না। বাবা আর মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়লো। কয়েকজন প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি তাদের হাসপাতালে নিয়ে এলাম। এখন খালাও এসেছে। ডাক্তার বলছে তারা দুজনেই নাকি একসাথে প্যারালাইজড হয়ে গেছেন। প্যারালাইজড? এত কিছু হয়ে গেল? তুই কি মহাপণ্ডিত হয়ে গেছিস? আমাকে একটা কল দেওয়ার প্রয়োজন মনে করলি না? কাঁদতে কাঁদতে আমি তখন এত কিছু ভাবিনি, তুমি প্রোগ্রেস ভিউ হাসপাতালে চলে আসো। মিলি কল কেটে কাঁদতে কাঁদতে মিথিলাকে বাবা মায়ের ঘটনাটা বলল। মিথিলা হাই তুলতে তুলতে বলল, তুই যা তাহলে হাসপাতালে, আমার খুব ক্লান্ত লাগছে, আমি তোর ঘরে বিশ্রাম নেই, খাওয়ার মতো কিছু থাকলে দিয়ে যা। মিলি মিথিলাকে একা বাড়িতে রেখেই হাসপাতালে চলে গেল। অনেক বেশ চিন্তাযুক্ত মুখ নিয়ে তার খালা আর খালাতো বোনদের সাথে হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। মিলি সেখানে গিয়ে কেঁদে ভেঙে পড়ে। তার খালা তাকে সান্ত্বনা দেয়। ডাক্তারের কাজ হতে তারা জানতে পারে মিলির বাবা এবং মা কোনো একটা কিছু দেখে প্রচণ্ড ভয় পেয়ে প্যারালাইজড হয়ে গেছেন। হাত পা নাড়াতে পারছেন না এবং কথাও বলতে পারছেন না। মিলি অবাক হয়ে যায়, বাড়িতে কি এমন আছে যেটা দেখে তার বাবা মা এতটা ভয় পেতে পারে। অনেকের কাছে জানতে চাইলে সে বলে, আমি কিছুই জানি না, আমি ঘরে বসে বই পড়ছিলাম, হঠাৎ মায়ের বিকট চিৎকার শুনতে পাই। ঘরে গিয়ে দেখি বাবা মা দুজনেই মেঝেতে পড়ে রয়েছেন, তাদের শরীর কাঁপছে। মিথিলাকে যে বাড়িতে একা রেখে এসেছে, দুশ্চিন্তায় মিলি কথাটা প্রায় ভুলেই গেছে। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। ডাক্তার বললেন তাদের বাবা মায়ের দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। সপ্তাহখানেক হাসপাতালে রাখতে হবে তাদের, পরবর্তীতে সুস্থতা সাপেক্ষে বাড়িতে পাঠাবেন। মিথিলা আগে মোবাইল ব্যবহার করতো না, এখন করে কিনা জানে না, তাই নম্বরটা তার কাছে নেই। হাসপাতাল থেকে আর মিথিলার সাথে যোগাযোগ করা হয়নি। মিলির খালাতো বোনেরা নিজেদের বাড়ি চলে গেল। হাসপাতালে মিলি, অনিক আর তাদের খালা রয়ে গেল। হাসপাতালে থাকার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, তাই তাদের খালা তাদের বাড়িতে চলে যেতে বললেন। অনেক চলে গেল, তবে মিলি রাজি হলো না। সে তার বাবা মা আর খালার সাথে হাসপাতালেই রয়ে গেল। মিলি অনিককে বলল, বাড়িতে বোধ হয় রান্না হয়নি কিছু, তুই 2 প্যাকেট খাবার নিয়ে যা, আমার বান্ধবী মিথিলা আছে বাড়িতে, ওর সাথে খেয়ে নিস। অনিক বাড়িতে চলে গেল। সারা রাত হাসপাতালে থাকার পর সকাল 9টার দিকে খালাকে হাসপাতালে রেখে মিলি বাড়িতে চলে আসে। রান্না করতে হবে। বাড়িতে এসে মিথিলাকে খুঁজে পায় না সে। অনেক বলে সে নাকি সকাল হতেই তার ব্যাগ নিয়ে কোথায় চলে গেছে। মিলি অবাক হয়, মিথিলা তাকে না জানিয়ে কেন চলে গেল? সে কি মিলির পরিস্থিতি বুঝতে পারেনি? অবহেলা সহ্য করতে না পেরে চলে গেছে? মিলি রান্নাঘরে গিয়ে দেখলো 2টি খাবারের প্যাকেট একটা ন্যাট ব্যাগে রাখা রয়েছে। তাহলে কি রাতেও মিথিলা বা অনেক কেউই খায়নি? মিলি যেই অনেকের ঘরের দিকে যাবে, হঠাৎ তার মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। কল ধরতেই ওপাশ থেকে মিথিলার কণ্ঠ। কিরে দোস্ত, তোকে না বলে চলে এসেছি, তাই বুঝি রাগ করেছিস? আরে মিথিলা, তুই আমার নাম্বার পেলি কোথায়? আর তুই তো বুঝতেই পারছিস আমার বর্তমান পরিস্থিতিটা। বাড়িতে আনার পর তোর আর কোনো খোঁজ নেয়নি, ভাবলাম তাই হয়তো রাগ করে চলে গেছিস। আরে দূর না, আমার পরিবার আবার আমাকে মেনে নিয়েছে, কল করেছিল, তাই সুযোগ বুঝে বাড়িতে ফিরে এসেছি। এখন রাখি, তোর সাথে পরে দেখা করব। ওপাশ থেকে কল কেটে দেয় মিথিলা। মিলি ভুলে গেল অনেকের ঘরে সে কেন যাচ্ছিল। সে আবার রান্নাঘরে ফিরে এসে রান্না চড়ায়। দিনের বাকিটা সময় মিলি হাসপাতালে কাটায়। তার খালাও তার সাথে ছিল। অনেক সারাদিন তার মা বাবাকে একবারও দেখতে আসেনি। মিলি এ বিষয়ে চিন্তিত নয়, হয়তো হঠাৎ করে এত বড় একটা ধাক্কা সামলে উঠতে পারছে না ছেলেটা। রাত হয়। রাতে মিলি হাসপাতালে থাকতে চায়। তার খালা তাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেয়। বলেন, হাসপাতালে থাকলে তোর দুশ্চিন্তা আরও বাড়বে, তুই বরং অনেকের সঙ্গে বাড়িতে গিয়ে থাক, চিন্তা করিস না, আমরা তো আর মরে যাইনি। মিলি বাড়িতে আসে রাত 9:30টায়। অনেক রাতের খাবার না খেয়েই তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে শুয়ে আছে। মিলি খাওয়ার জন্য ডাকলে সে বলে, আমার মাথা ব্যথা করছে, তুমি খেয়ে নাও, আমি এখন ঘুমোবো। মিলি খাবার শেষে তার ঘরে এসে শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সে। মধ্যরাতে একটা মেয়েলি কণ্ঠের চাপা কান্নার আওয়াজে তার ঘুম ভাঙে। কান্নার শব্দটা বেশ ভয়ঙ্কর। আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে কান্নার শব্দটা আসছে তার ঘরের খাটের নিচ থেকে। ভয়ে মিলির শরীরের রক্ত যেন জমে বরফ হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর কান্নার শব্দটা সে স্পষ্ট শুনতে পাচ্ছে,
কি ভয়ানক কান্না! মিলি ভয়ে ভয়ে বিছানায় বসে মাথা ঝুঁকিয়ে দিচ্ছিল খাটের নিচের দিকে। এটা দেখতে যে খাটের নিচে কে। মিলি যে খাটের নিচে উকি দেবে, হঠাৎ মিলিকে হতভম্ব করে দিয়ে খাটের নিচ হতে অবিকল মিথিলার কণ্ঠে ভেসে আসলো। খাটের নিচে উকি দিস নে মিলি, আমি মারা গেছি অনেকক্ষণ আগে, আমাকে খুন করা হয়েছে। আমার ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখে তুই ভয় পাবি। ঘটনাটি আমি পড়ছি এখন রাত 11:30 বাজে এবং ঘটনাটি পড়তে পড়তে আমার বেশ ভয় লেগেছে। আশা করছি তোমাদেরও অনেক ভয় লেগেছে ঘটনাটি শুনে। তো তোমাদের ঘটনাটি কেমন লেগেছে তোমরা তা কমেন্ট সেকশানে জানাতে পারো। ঘটনাটির এখনও আরও 2টি পার্ট বাকি রয়েছে। তো তোমরা যদি এই ঘটনাটির পরবর্তী পার্টগুলি মিস করতে না চাও তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের ঘটনা এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে আরও একটি নতুন ঘটনায়, আরও একটি নতুন ভৌতিক আড্ডায়।